ভোরের আলো ফোটার আগেই বাংলাদেশের বগুড়া জেলার রাজা বাজার জেগে ওঠে। কাঁচা বাজারের সেই চিরচেনা কোলাহল, সবজি বিক্রেতাদের হাঁকডাক, আর তার সাথে মিশে যাওয়া ইলিশ মাছের আষ্টে গন্ধ, মশলার ঝাঁঝ আর গরম তেলে ভাজা সিঙাড়া স্মোচার ধোয়া ওঠা সুবাস, সব মিলিয়ে এক জীবন্ত ছবি। এই ভিডের মধ্যেই দেখা গেল সালোয়ার কামিজ পরা এক মধ্যবয়সী মহিলা, তার সাথে স্কুলের পোশাক পরা এক কিশোরী। তারা বাজারের সরু গলি দিয়ে হাঁটছিলেন, মাঝে মাঝে থেমে সবজি আর ফলের দরদাম করছিলেন। মহিলাটির নাম রহিমা বেগম। গ্রামের একজন বিধবা, যিনি পিঠেপুলি বিক্রি করে সংসার চালান। প্রতিবেশীদের কাছে তিনি তার বন্ধুত্বপূর্ণ স্বভাব, পরোপকারী মন এবং সাশ্রয়ী মূল্যে জিনিস বিক্রির জন্য পরিচিত। তার পাশে ছিল তার একমাত্র মেয়ে আফিয়া, ১৭ বছরের এক কিশোরী, যে সবেমাত্র উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষে পড়ছে। আফিয়ার হাতে কাপড়ের ব্যাগ, তাতে কিছু বাজার করা জিনিস। সে মাঝে মাঝে মায়ের দিকে তাকিয়ে হাসছিল। তারা ধনী পরিবারের নয়। প্রতিদিন রহিমাকে ভোর ৩টায় উঠে ভাপা পিঠা, পাটিসাপটা আর তেলের পিঠার মতো ঐতিহ্যবাহী খাবার তৈরি করতে হয়। তারপর তিনি গ্রামের আশেপাশের চায়ের দোকানে সেগুলো দিয়ে আসেন। বিক্রির টাকা দিয়ে কোনোমতে দিন চলে যায়, কিন্তু তার মনে এক বিশাল স্বপ্ন। তিনি চান আফিয়া যেন যতদূর সম্ভব পড়াশোনা করতে পারে। আফিয়া নিজে শান্ত, ভদ্র স্বভাবের হলেও তার মধ্যে এক ধরনের দৃঢ়তা ছিল। সে পড়াশোনায় মনোযোগী, মাকে সাহায্য করে এবং গোপনে একজন আর্মি ডাক্তার হওয়ার স্বপ্ন দেখে। মায়ের কাঁধে ইতিমধ্যেই যে বিশাল বোঝা, তা ভেবে সে কখনো তার এই স্বপ্নের কথা বলার সাহস করে উঠতে পারেনি। সেই দুপুরের সমস্যার শুরু। প্রতিদিনের প্রয়োজনীয় জিনিস কেনা শেষে রহিমা ও আফিয়া বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু বাজারের মোটর সাইকেল রাখার জায়গায় এসে তাদের পা থেমে গেল। খাকি পোশাক পরা একজন পুলিশ কর্মকর্তা উদ্ধত ভঙ্গিতে দাঁড়িয়েছিলেন, হাতে একটি ছোট লাঠি। তার নাম সাব ইন্সপেক্টর এসআই কামাল হোসেন। শহরের থানার এই পুলিশ সদস্যকে এলাকার সবাই চিনত তার অহংকারী আচরণের জন্য। এসআই কামালের কুখ্যাতি ছিল, তিনি প্রায়ই বাজারের ব্যবসায়ীদের কাছ থেকে নিরাপত্তার টাকার নামে চাঁদা তুলতেন। কেউ দিতে অস্বীকার করলে মারধর করতেও দ্বিধা করতেন না। বাজারের অনেকেই তার অত্যাচারে অতিষ্ঠ ছিল, কিন্তু ভয়ে কেউ মুখ খুলত না। সেই মুহূর্তে এসআই কামাল রহিমা ও আফিয়াকে থামালেন। কর্কশ গলায় বললেন, এই যে মহিলা, অনেক বাজার করেছেন দেখছি। পার্কিংয়ের রসিদ কই? রহিমা বেগম বিভ্রান্ত হলেন। পার্কিংয়ের রসিদ, স্যার? আমি তো পার্কিংওয়ালাকে টাকা দিয়েছি। এই তো সেই কাগজের টুকরোটাগে। কামাল হোসেন কাগজটা প্রায় ছিনিয়ে নিলেন। এটা তো নকল রসিদ। এই কাগজ এখানে চলে না। যদি ঝামেলা না চান তাহলে আবার টাকা দিন। ২,০০০ টাকা গু। রহিমা বেগম চমকে উঠলেন। ২,০০০ টাকা মানে তাদের প্রায় এক সপ্তাহের বাজারের খরচ। তিনি বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু কামালের গলার স্বর আরও চড়া হল। আশেপাশের লোকজন তাকাতে শুরু করল, কিন্তু কেউ এগিয়ে আসার সাহস পেল না। রহিমা বেগমের গলা কাঁপছিল। স্যার, আমি সামান্য পিঠে বিক্রেতা। এত টাকা আমি কোথায় পাব? আমি তো পার্কিংয়ের টাকা দিয়েছি গু। কামাল তাচ্ছিলের হাসি হেসে বললেন, বেশি কথা বলবেন না। যদি টাকা না দেন তাহলে থানায় চলুন। আপনার মেয়েসহ নিয়ে যাব। জেলে ভরতে হবে। আফিয়া, যে এতক্ষণ চুপ করেছিল, এবার সামনে এগিয়ে এল। সে তার মাকে রক্ষা করার চেষ্টা করল। ডিউট কিন্তু ভদ্র গলায় বলল, স্যার, আমার মা সঠিকভাবে পার্কিংয়ের টাকা দিয়েছেন। এভাবে জোর করে টাকা আদায় করবেন না গিয়ে। কথাটা এসআই কামালের আত্মসম্মানে আঘাত করল। একজন স্কুলছাত্রী তাকে চ্যালেঞ্জ করছে, এটা তিনি মেনে নিতে পারলেন না। রাগে তিনি আফিয়ার কাঁধে সজোরে ধাক্কা দিলেন, মেয়েটি প্রায় পড়েই যাচ্ছিল। কামাল চিৎকার করে উঠলেন, বদমাইশ মেয়ে! ছোট মুখে বড় কথা। পুলিশকে গান দিস? কিছু না ভেবেই তার হাত উঠে গেল। আফিয়ার গালে সজোরে এক চড় বসিয়ে দিলেন, যার আঘাতে তার হাতের বাজারের ব্যাগ মাটিতে পড়ে গেল এবং সবজিগুলো ছড়িয়ে পড়ল। রহিমা বেগম আতঙ্কে চিৎকার করে উঠলেন, মেয়েকে রক্ষা করার জন্য ছুটে গেলেন। কিন্তু কামাল তাকেও ধাক্কা দিয়ে পার্কিংয়ের নোংরা মেঝেতে ফেলে দিলেন। আশেপাশের মানুষ হইচই শুরু করে দিল। কয়েকজন ব্যবসায়ী রহিমাকে সাহায্য করতে এগিয়ে আসতে চাইলেন, কিন্তু কামাল তাদের দিকে এমনভাবে তাকালেন যেন যেই হস্তক্ষেপ করবে তাকেই পেটানো হবে। মুহূর্তের মধ্যে বাজারের কোলাহলপূর্ণ পরিবেশ ভয়ার্ত নীরবতা ছেয়ে গেল। কামাল হোসেন হয়তো ঘুণাক্ষরেও টের পাননি, বাজারের এক কোণায় দাঁড়িয়ে থাকা একজন ক্রেতা পুরো ঘটনাটি তার মোবাইল ফোনে রেকর্ড করছিলেন। ভিডিওটিতে স্পষ্ট দেখা যাচ্ছিল,
কিভাবে একজন উর্দিধারী পুলিশ দিনের আলোতে একজন মহিলা ও তার মেয়েকে মারধর ও অপমান করছে। চট খেয়ে আফিয়ার মুখ লাল হয়ে গিয়েছিল, সে মাথা নিচু করে দাঁড়িয়েছিল, কিন্তু তার চোখে এমন এক আগুন জ্বলছিল যা কেউ দেখতে পায়নি। মনে মনে সে বিটবিট করল, এখন নয়, সময় আসুক, সবাই দেখবে আসল অপরাধী কে। প্রত্যক্ষদর্শীরা ফিসফিস করতে শুরু করল। তাদের মধ্যে একজন সাহসী ব্যক্তি ভিডিওটি স্থানীয় একটি ফেসবুক গ্রুপে পোস্ট করে দিলেন। ক্যাপশন ছিল সহজ, রাজা বাজারে মায়ের সামনে মেয়েকে পুলিশের মারধর। এভাবেই কি আমাদের রক্ষা করা হয়? মাত্র কয়েক ঘণ্টার মধ্যে ভিডিওটি দাবানলের মতো ছড়িয়ে পড়ল। টুইটার, ইনস্টাগ্রাম থেকে শুরু করে হোয়াটসঅ্যাপ গ্রুপ, সবাই সেই ভিডিও নিয়ে আলোচনায় মুখর। নেটিজেনরা ক্ষোভে ফেটে পড়ল। এসআই কামাল হোসেনের নাম মুহূর্তে ভাইরাল হয়ে গেল, তবে এক ঘৃণিত চরিত্র হিসেবে। সেই রাতে আফিয়া তার ঘরে চুপচাপ বসেছিল। তার বাম গালটা তখনও ব্যথায় টনটন করছিল। রহিমা বেগম একটি মলমের কৌটা নিয়ে ঘরে ঢুকলেন, তার মুখে ছিল বিষাদের ছায়া। তিনি মেয়ের পাশে বসে আলতো করে বললেন, মা, আমাকে মাফ করে দিস। আমার জন্য তোকে এত বড় অপমান সহ্য করতে হল গু। আফিয়া মাথা নাড়ল। এটা তোমার দোষ নয় মা, ওই পুলিশটাই অন্যায় করেছে। কিন্তু তুমি দেখো, সত্যিটা ঠিকই বেরিয়ে আসবে গি। আফিয়া একটা গুরুত্বপূর্ণ কথা তার মাকে বলেনি। সে আসলে সাধারণ কোনো মেয়ে নয়। যদিও সে তার মায়ের সাথে সাধারণ জীবনযাপন করত, আফিয়া ছিল বাংলাদেশ সেনাবাহিনীর একজন উচ্চপদস্থ জেনারেলের মেয়ে, যিনি বর্তমানে ঢাকায় একটি গুরুত্বপূর্ণ পদে কর্মরত। তার বাবা, লেফটেন্যান্ট জেনারেল ওয়াসিম আহমেদ, ব্যক্তিগত কারণে অনেক দিন আগেই রহিমা বেগমের থেকে আলাদা হয়ে গিয়েছিলেন। কিন্তু তিনি দূর থেকে সবসময় আফিয়ার খোঁজখবর রাখতেন। একটি বিষয় যা অনেকেই জানত না, তা হল আফিয়া গোপনে তার বাবার এক সহকারীর কাছ থেকে আত্মরক্ষার প্রাথমিক প্রশিক্ষণ নিয়েছিল। বাবার সাথে না থাকলেও তিনি মেয়ের শিক্ষা ও বিশেষ প্রশিক্ষণের দিকে মনোযোগ দিতেন। কিন্তু আফিয়া মায়ের সাথে সাদামাটা জীবনই বেছে নিয়েছিল। সে কখনো তার বাবার পরিচয় প্রকাশ করেনি, কারণ সে চায়নি মানুষ তাকে ভিন্ন চোখে দেখুক। এখন বাজারের এই ঘটনার পর সেই গোপন পরিচয় ধীরে ধীরে প্রকাশ পাওয়ার পথে। পরের দিন স্থানীয় সংবাদপত্রগুলোতে বাজারের সেই ঘটনা নিয়ে খবর ছাপা হল। ভিডিওটি ততক্ষণে লক্ষ লক্ষ বার দেখা হয়ে গেছে। নেটিজেনরা বগুড়ার পুলিশ সুপারের কাছে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানাচ্ছিল। অন্যদিকে এসআই কামাল আতঙ্কে ভুগছিলেন। তিনি কয়েকজন সহকর্মীকে ফোন করে বোঝানোর চেষ্টা করছিলেন যে ভিডিওটি সম্পাদনা করা হয়েছে, কিন্তু তার সব প্রচেষ্টা ব্যর্থ হল। সত্য ততক্ষণে দেশজুড়ে ছড়িয়ে পড়েছে। এদিকে রহিমা বেগমের সাধারণ টিনের বাড়িতে সাংবাদিকদের ভিড় জমতে শুরু করল। তারা ভুক্তভোগীর সাক্ষাৎকার নিতে চায়। রহিমা বেগম কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়লেন, ভয় পাচ্ছিলেন যে কথা বললে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। কিন্তু আফিয়া শান্তভাবে বলল, মা, আমাদের ভয় পাওয়ার বা মিথ্যে বলার কিছু নেই। যা ঘটেছে ঠিক সেটাই বলো। সত্য আমাদের পক্ষেই থাকবে গি। তবে যা কেউ কল্পনাও করতে পারেনি, তা হল এই খবরটি অবশেষে ঢাকায় লেফটেন্যান্ট জেনারেল ওয়াসিম আহমেদের কানে পৌঁছাল। একজন সহকারী তাকে ভাইরাল ভিডিওটি দেখিয়ে পুরো ঘটনা জানালেন। নিজের মেয়েকে প্রকাশ্য দিবালোকে একজন পুলিশের হাতে মার খেতে দেখে জেনারেল ওয়াসিম আহমেদ স্তম্ভিত এবং প্রচণ্ড ক্ষুব্ধ হলেন। তিনি দীর্ঘক্ষণ মোবাইলের পর্দার দিকে তাকিয়ে রইলেন, তার মুখ কঠিন হয়ে উঠল। একজন বাবা এবং একজন দেশরক্ষক সৈনিকের ক্রোধ তার চোখে ফুটে উঠল। দাঁতে দাঁত চেপে তিনি বললেন, এত বড় সাহস! আমার রক্তকে স্পর্শ করে! কাল আমি নিজে ওই শহরে যাব। এভাবেই গল্পটি এক নতুন এবং আরও উত্তেজনাপূর্ণ পর্বে প্রবেশ করল। পরদিন সকালেও রাজা বাজারের পরিবেশ আগের মতোই ব্যস্ত ছিল। কিন্তু কিছু একটা বদলে গিয়েছিল। এসআই কামালের ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকে অনেক ব্যবসায়ী গোপনে স্বস্তির নিঃশ্বাস ফেলছিল। তারা একে অপরের সাথে ফিসফিস করে বলছিল, হয়তো এবার কামালের অত্যাচারের দিন শেষ হবে। অন্যদিকে এসআই কামাল নিজে চরম উদ্বেগের মধ্যে ছিলেন। আগের রাতে তাকে তার ঊর্ধ্বতন কর্মকর্তা, থানার অফিসার ইনচার্জ ওসি ফরিদুল ইসলাম ডেকে পাঠিয়েছিলেন। ওসি সাহেব শীতল গলায় বলেছিলেন, কামাল, তুমি একটা বিরাট সমস্যা তৈরি করেছ। তোমার ওই মামেকে মারধরের ভিডিও এখন সারা দেশ দেখছে। থানার নাম খারাপ হয়ে গেছে গু। কামাল আত্মপক্ষ সমর্থনের চেষ্টা করে বলল, স্যার, ওরা একটা সাধারণ মহিলা আর তার মেয়ে ভাইরাল হওয়ার জন্য নাটক করছিল। আমি তো শুধু ওসি তাকে থামিয়ে দিয়ে বললেন, চুপ করো। তুমি কি ভাবো এটা এত সহজ?
এসপি সাহেব নিজে ফোন করেছিলেন। তোমাকে আপাতত চুপ থাকতে বলা হয়েছে। আর কোনো ঝামেলা করবে না গি। কামাল মাথা নিচু করল, কিন্তু মনে মনে ভাবছিল সে হয়তো বেঁচে যাবে। সে ভাবল, আরে কিছুদিন পর সবাই ভুলে যাবে। সে জানত না আরও বড় ঝড় তার দিকে ধেয়ে আসছে। এদিকে রহিমা বেগমের বাড়িতে তারা সবে সকালের নাস্তা শেষ করেছে। আফিয়া কলেজে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল, যদিও তার মুখে তখনও আঘাতের চিহ্ন লেগেছিল। রহিমা বেগম দীর্ঘশ্বাস ফেললেন। হঠাৎ করেই বাড়ির সামনে কয়েকটি গাড়ির জোরালো শব্দ শোনা গেল। পরপর ৩টি জলপাই রঙের মিলিটারি জিপ এসে থামল। পাড়ার লোকজন কৌতূহলী হয়ে ভিড় জমাল। একটি জিপ থেকে ৫০ এক বলিষ্ঠ চেহারার ব্যক্তি নামলেন। তার পরনে ছিল সেনাবাহিনীর পোশাক, কাঁধে অসংখ্য পদক। তিনিই লেফটেন্যান্ট জেনারেল ওয়াসিম আহমেদ, আফিয়ার জন্মদাতা পিতা। তার উপস্থিতিতে গ্রামের সরু গলিটি মুহূর্তের জন্য নিস্তব্ধ হয়ে গেল। রহিমা বেগম অবাক হলেন, তার চোখ ছলছল করে উঠল। বহু বছর পর তাদের দেখা। আফিয়া নিজেও চুপ করে দাঁড়িয়ে রইল। সে বিশ্বাসই করতে পারছিল না যে তার বাবা হঠাৎ এভাবে চলে আসবেন। জেনারেল ওয়াসিম আহমেদ দৃঢ় অথচ কোমল গলায় আফিয়াকে বললেন, মা, আমি এসেছি কারণ আমি জানি তোমার সাথে কি হয়েছে। যেই আমার মেয়েকে স্পর্শ করার সাহস দেখিয়েছে তাকে এর দায় নিতে হবে গু। আফিয়া আবেগ চেপে রাখার চেষ্টা করল। সে মাথা নিচু করে নির্বে সম্মতি জানাল। রহিমা বেগমও কান্নায় ভেঙে পড়লেন, তবে এবার ভয়ে নয়, বরং স্বস্তিতে যে তাদের রক্ষা করার জন্য কেউ একজন এসেছেন। বেশি দেরি না করে জেনারেল ওয়াসিম আহমেদ সরাসরি সেই থানায় গেলেন যেখানে এসআই কামাল কর্মরত। তিনি একা আসেননি, তার সাথে কয়েকজন উচ্চপদস্থ সেনা কর্মকর্তাও ছিলেন। একজন জেনারেলের আগমনের খবর ছোট শহরটিতে দ্রুত ছড়িয়ে পড়ল। থানায় তখন এক শ্বাসরুদ্ধকর পরিবেশ। ওসি ফরিদুল ইসলাম শক্ত মুখে তাকে স্বাগত জানানোর চেষ্টা করলেন, কিন্তু তার চোখে মুখে স্পষ্ট ছিল ভয়ের ছাপ। ওসি সাহেব জোর করে হেসে বললেন, শুভ সকাল জেনারেল স্যার। আমরা আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? জেনারেল ওয়াসিম আহমেদের কণ্ঠস্বর ছিল গভীর ও শীতল। আমি এখানে সৌজন্য দেখাতে আসিনি। আপনাদের একজন সদস্য আমার মেয়েকে প্রকাশ্য দিবালোকে মারধর করেছে এবং চাঁদা চেয়েছে। কোথায় সে? থানার ঘরটিতে পিনপতন নীরবতা নেমে এল। সবার চোখ গিয়ে পড়ল এক কোণায় দাঁড়িয়ে থাকা কামালের উপর। তার মুখ ভয়ে ফ্যাকাশে হয়ে গিয়েছিল। জীবনে প্রথমবারের মতো সে নিজেকে সত্যিই ক্ষুদ্র অনুভব করল। জেনারেল ওয়াসিম আহমেদ তার দিকে এগিয়ে গেলেন এবং সরাসরি তার চোখের দিকে তাকালেন। তিনি এর সাথে বললেন, তুমি জানো তুমি কাকে চড় মেরেছ? সে আমার রক্ত। কিন্তু তার চেয়েও বড় কথা হল, তুমি যে পোশাক পরে আছো তার অপমান করেছ। কামাল তোতলাতে শুরু করল। ভয়ে কাঁপতে কাঁপতে বলল, স্যার, আমি ভুল করে ফেলেছি জেনারেল স্যার। আমি জানতাম না ও আপনার মেয়ে কি। এই কথাটা শোনার পর ঘরের পরিবেশ আরও শীতল হয়ে গেল। জেনারেল ওয়াসিম আহমেদ টেবিলে এত জোরে চাপড় মারলেন যে সবাই চমকে উঠল। তিনি গর্জে উঠলেন, তুমি ভেবো না এই সমস্যাটা শুধু আমার মেয়ের জন্য। তুমি মস্ত বড় ভুল করছ। তোমার আসল ভুল হল তুমি এই পোশাকটাকে ব্যবহার করে সাধারণ, নিরীহ মানুষের উপর অত্যাচার করেছ। এই কথাগুলো শুনে থানার অন্যান্য পুলিশ সদস্যরা লজ্জায় মাথা নিচু করল। ওসি সাহেব নিজেও চুপ করে রইলেন, কামালের পক্ষে একটি কথাও বলার সাহস পেলেন না। জেনারেল ওয়াসিম আহমেদের আগমনের খবর সোশ্যাল মিডিয়া এবং স্থানীয় সংবাদমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ল। যে মিডিয়াগুলো আগে শুধু কামালের ভিডিও নিয়ে আলোচনা করছিল, তারা এখন নতুন শিরোনাম দিল, প্রকাশ্যে এলো, পুলিশি নির্যাতনের শিকার সেই কিশোরী আসলে একজন সেনা জেনারেলের কন্যা। এই খবরে নেটিজেনদের মধ্যে শোরগোল আরও বেড়ে গেল। কেউ কামালের উপর আরও ক্ষুব্ধ হল, আবার কেউ স্বস্তি পেল যে অবশেষে এটি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। বাজারের ব্যবসায়ীরা তো গোপনে উৎসবই শুরু করে দিল। তারা বলাবলি করতে লাগল, অবশেষে কামালের বিরুদ্ধে দাঁড়ানোর মতো কেউ একজন এসেছে। তবে রহিমা বেগম অস্বস্তিতে ছিলেন। তিনি ঝামেলা পছন্দ করতেন না। প্রতিবেশীরা যখন তাকে এই নিয়ে প্রশ্ন করল, তিনি শুধু বললেন, আমি শুধু আমার মেয়ের নিরাপত্তা চাই। আমি কোনো শোরগোল চাই না। আইন তার নিজের পথে চলুক। আফিয়া, যদিও বয়সে তরুণী, মায়ের সিদ্ধান্তকে সমর্থন করল। সে চায়নি এই ঘটনাটি ব্যক্তিগত প্রতিশোধের রূপ নিক। সে সবার জন্য ন্যায়বিচার চেয়েছিল, শুধু সে একজন জেনারেলের মেয়ে বলে নয়। সেই দিন বিকালেই পুলিশ হেডকোয়ার্টার থেকে একটি বিশেষ দল চলে এল। এসআই কামালকে তৎক্ষণাৎ আটক করা হল।
তাকে হাতকড়া পরিয়ে থানা থেকে বের করে নিয়ে যাওয়ার ভিডিও আবারও ভাইরাল হল। মানুষ মন্তব্য বিভাগে উল্লাস প্রকাশ করে লিখল, একেই বলে কর্মফল। কিন্তু গল্প এখানেই শেষ হল না। সেই রাতে লেফটেন্যান্ট জেনারেল ওয়াসিম আহমেদ, রহিমা বেগম এবং আফিয়া তাদের সাদামাটা বসার ঘরে একসাথে বসেছিলেন। অনেক দিন পর পরিবারটি আবার এক টেবিলে বসল। জেনারেল ওয়াসিম আহমেদ গম্ভীরভাবে বললেন, রহিমা, আফিয়া, আমি জানি আমি এতদিন ভালো স্বামী বা বাবা হতে পারিনি, কিন্তু এবার আমাকে তোমাদের পাশে দাঁড়াতে দাও। এই ঘটনাটা শুধু একটা ক্ষমা প্রার্থনার মাধ্যমে শেষ হতে পারে না গি। রহিমা বেগম শান্তভাবে বললেন, আমি চাই না কামালের সাথেও অন্যায় কিছু হোক। আইন যা বলে তাই হোক। আসল কথা হল ভবিষ্যতে যেন আর কোনো মায়ের সাথে এমনটা না হয় গে। আফিয়া দৃঢ়তার সাথে বলল, আমি মায়ের সাথে একমত। আমরা প্রতিশোধ চাই না, আমরা পরিবর্তন চাই। আফিয়ার কথা শুনে তার বাবা চুপ করে গেলেন। একজন জেনারেলের কঠোর চেহারার আড়ালে তিনি তার কিশোরী মেয়ের মধ্যে এক বিশাল প্রজ্ঞা দেখতে পেলেন। এসআই কামালের ঘটনাটি একটি জাতীয় ইস্যুতে পরিণত হল। ঢাকা থেকে পুলিশ সদর দপ্তর একটি আনুষ্ঠানিক বিবৃতি জারি করে জানাল যে তারা বাহিনীর ভাবমূর্তি নষ্টকারী সদস্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। কামালের নাম হয়ে উঠল সেইসব অহংকারী প্রতীক, যারা অবশেষে একজন স্কুলছাত্রীর সাহসিকতার কাছে পরাজিত হয়েছে। বাজারে ব্যবসায়ীরা এবার সাহস করে মুখ খুলতে শুরু করল। তারা অন্যান্য পুলিশ কর্মকর্তাদের কাছে এতদিন ধরে চলে আসা চাঁদাবাজির অভিযোগ দায়ের করল। কেউ কেউ আদালতে সাক্ষী দিতেও রাজি হল। আফিয়া আবার কলেজে যেতে শুরু করল। যদিও মিডিয়ায় তার ছবি ভাইরাল হওয়ায় কিছু বন্ধু তাকে নিয়ে ঠাট্টাতামাশা করত, সে মাথা উঁচু করে চলত। সে জানত সংগ্রাম এখনও শেষ হয়নি। এভাবেই গল্পের দ্বিতীয় পর্ব শেষ হল কামালের গ্রেফতারের মাধ্যমে, কিন্তু পরিবর্তনের বীজ সবেমাত্র রোপণ করা হয়েছে। প্রশ্ন হল, এই ব্যবস্থা কি সত্যিই বদলাবে, নাকি এই ঘটনাটি শুধু একটি বিচ্ছিন্ন উদাহরণ হয়েই থেকে যাবে? দিন গড়িয়ে চল। এসআই কামালের মামলাটি আর বাজারের কোনো সাধারণ গুজব রইল না। এটি এখন আইনের আওতায় চলে এসেছে এবং জাতীয় সংবাদমাধ্যম প্রতিদিন এটি নিয়ে আলোচনা করছে। টেলিভিশন টক শোগুলোতে আইন বিশেষজ্ঞ, মানবাধিকার কর্মী এবং প্রাক্তন পুলিশ কর্মকর্তাদের আমন্ত্রণ জানানো হচ্ছে। অনেকের কাছেই এই মামলাটি কেবল একজন অহংকারী পুলিশের বিষয় ছিল না, এটি ছিল সাধারণ মানুষের চোখে আইনের প্রতিচ্ছবি। এটি ছিল সেই প্রশ্ন যে, আইন প্রয়োগকারী সংস্থা কি জনগণকে রক্ষা করবে নাকি শোষণ করবে? প্রথম শুনানির দিন জেলা জজ আদালত প্রাঙ্গণ লোকে লোকারণ্য হয়ে গেল। শত শত মানুষ জড়ো হয়েছিল, তাদের মধ্যে কেউ বাজারের ব্যবসায়ী, কেউ ছাত্রনেতা, আবার কেউ নিছকই কৌতূহলী জনতা। আইন সবার জন্য, কোনো অপরাধী আইনের মধ্যে নয়, এই ধরনের লেখা ব্যানার দেখা যাচ্ছিল। আদালতের ভেতরে পরিবেশ ছিল উত্তেজনাপূর্ণ। এসআই কামাল আসামির কাঠগড়ায় বসেছিল। তার চেহারায় আগের সেই দম্ভের লেশমাত্র ছিল না। মুখ ফ্যাকাশে, চোখ কোটরাগত, শরীর কাঁপছিল। যে পুলিশের পোশাক নিয়ে সে একসময় গর্ব করত, তা আজ তার শরীর থেকে খুলে নেওয়া হয়েছে। সাক্ষীর আসনে রহিমা বেগম তার মেয়ে আফিয়াকে নিয়ে বসেছিলেন। বিচারক তাদের কাছে ঘটনার বিবরণ চাইলেন। বিচারক শান্তভাবে বললেন, আপনি নির্ভয়ে বলুন, সেদিন বাজারে ঠিক কী হয়েছিল? রহিমা বেগম ধীরে ধীরে কাপা গলায় বলতে শুরু করলেন, আমি বাজার করে ফিরছিলাম। আসামি আমাকে থামিয়ে অবৈধ রসিদের অজুহাতে ২,০০০ টাকা দাবি করেন। আমি দিতে অস্বীকার করলে তিনি আমাকে ধাক্কা দেন এবং আমার মেয়েকে মারেন। আদালত কক্ষে তখন পিনপতন নীরবতা। সবার চোখ রহিমা বেগমের দিকে। এরপর আফিয়ার সাক্ষ্য দেওয়ার পালা। তার বয়স মাত্র ১৭ হলেও সে নির্ভীক এবং স্পষ্ট গলায় কথা বলল। আফিয়া দৃঢ়তার সাথে বলল, আমি নিজের চোখে দেখেছি আমার মায়ের সাথে কেমন দুর্ব্যবহার করা হয়েছে। আমি যখন প্রতিবাদ করি তখন আমাকে চড় মারা হয়। এটা শুধু আমাদের পরিবারের জন্য অপমান নয়, এটা সেই সমস্ত সাধারণ মানুষের জন্য অপমান যারা বিশ্বাস করে যে পুলিশের পোশাক তাদের রক্ষা করার জন্য। তার কথাগুলো শুনে আদালতের অনেকেই সম্মতিসূচক মাথা নাড়ল। কেউ কেউ চোখ মুছল। এই সাক্ষ্যের পর থেকে মিডিয়া আফিয়াকে নতুনভাবে তুলে ধরতে শুরু করল। তার নাম জনসাধারণের কাছে আরও পরিচিত হয়ে উঠল। সংবাদমাধ্যম তাকে অহংকারী পুলিশের বিরুদ্ধে রুখে দাঁড়ানো সাহসী কিশোরী হিসেবে আখ্যা দিল। সাংবাদিকরা তার দৃঢ় মনোবল, অল্প বয়সে সাহস এবং একজন জেনারেলের মেয়ে হয়েও মায়ের সাথে সাদামাটা জীবনযাপনের প্রশংসা করে প্রতিবেদন লিখল। সোশ্যাল মিডিয়ায় প্রশংসার ঝড় উঠল। একজন লিখল, যদি সব তরুণ তরুণী আফিয়ার মতো হতো,
তাহলে দেশটা বদলে যেত। আরেকজন লিখল, আফিয়া প্রমাণ করেছে যে ছোট কণ্ঠ ক্ষমতাকে কাঁপিয়ে দিতে পারে। তবে কিছু সমালোচকও ছিল, যারা বলতে লাগল যে সে একজন উচ্চপদস্থ কর্মকর্তার মেয়ে বলেই মামলাটি এত বড় হয়েছে। এই ধরনের কথায় আফিয়া শান্তভাবে তার মাকে বলল, মা, মানুষ যা বলার বলুক। আসল কথা হলো সত্যিটা প্রকাশ পাচ্ছে। যদি ওই ভিডিওটা ভাইরাল না হতো, তাহলে হয়তো আমরাও অন্য ব্যবসায়ীদের মতো চুপ করে থাকতাম। কয়েকদিন পর লেফটেন্যান্ট জেনারেল ওয়াসিম আহমেদ একটি সংক্ষিপ্ত সংবাদ সম্মেলন করলেন। সাংবাদিকরা তাকে এই মামলায় তার ভূমিকা নিয়ে প্রশ্ন করল। জেনারেল ওয়াসিম আহমেদ গম্ভীরভাবে বললেন, আমি এখানে একজন জেনারেল হিসেবে আসিনি, এসেছি একজন বাবা হিসেবে। কিন্তু তার চেয়েও বড় কথা, আমি রাষ্ট্রের সকল কর্মকর্তাকে মনে করিয়ে দিতে চাই যে তাদের দায়িত্ব জনগণকে রক্ষা করা, শোষণ করা নয়। আমি চাই না এই ঘটনাটি শুধু আমার মেয়ের মধ্যেই সীমাবদ্ধ থাকুক। যদি অন্য কোনো সাধারণ মানুষ এমন অত্যাচারের শিকার হয়ে থাকেন, আপনারা আওয়াজ তুলুন। তার এই বক্তব্য জনগণের কাছে তার সম্মান আরও বাড়িয়ে দিল। তিনি আফিয়ার পরিচয় গোপন করেননি, কিন্তু জোর দিয়েছিলেন যে এই মামলার মূল বিষয় হল ক্ষমতার অপব্যবহার। পরবর্তী শুনানিতে বাজারের বেশ কয়েকজন ব্যবসায়ী সাক্ষী হিসেবে এগিয়ে এলেন। তাদের মধ্যে ছিলেন সবজি বিক্রেতা জয়নাল চাচা, মাছ বিক্রেতা মরিয়ম খালা এবং পার্কিংয়ের দায়িত্বে থাকা যুবক রফিক, যাকে কামাল প্রায় ধমকাত। তারা সবাই সাক্ষ্য দিলেন যে কামাল দীর্ঘদিন ধরে নিরাপত্তার টাকার নামে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় করত। কেউ দিতে অস্বীকার করলে তাকে মারধরও করা হতো। জয়নাল চাচা আবেগাপ্লুত হয়ে বললেন, হুজুর, আমরা ভয়ে কথা বলতে পারিনি। কিন্তু ওই ভিডিওটা দেখার পর আমরা সাহস পেয়েছি। আমরা চাই না আমাদের বাজারটা আর কোনো চাঁদাবাজদের আড্ডাখানা হয়ে থাকুক। এই সাক্ষ্যগুলো কামালকে আরও কোণঠাসা করে ফেল। তার বাঁচার আর কোনো পথ রইল না। যদিও কামাল যে দোষী তা স্পষ্ট হয়ে গিয়েছিল, আফিয়ার মনে এক ধরনের অস্থিরতা কাজ করছিল। সে আসামির কাঠগড়ায় দাঁড়ানো কামালের দিকে তাকাল, এক হতাশ, পরাজিত মুখ। তার পেছনে বসা পরিবারের সদস্যরা কাঁদছিল, যার মধ্যে ছিল একজন তরুণী স্ত্রী এবং একটি ছোট শিশু, যে নিষ্পাপ চোখে চারপাশে তাকাচ্ছিল। আফিয়ার মনে একই সাথে রাগ এবং করুণা জন্মাল। সে জানত কামাল ভয়ঙ্কর অন্যায় করেছে, কিন্তু সে এও বুঝতে পারছিল যে আইনের উদ্দেশ্য শুধু অপরাধীকে শাস্তি দেওয়া নয়, বরং এমন শিক্ষা দেওয়া যাতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয়। সেই রাতে আফিয়া তার মায়ের সাথে কথা বলল। মা, আমরা যদি ওকে মাফ করে দিই? আইন তার পথে চলুক, কিন্তু আমরা যেন দেখাতে পারি যে আমরা প্রতিশোধ চাই না। রহিমা বেগম কোমল গলায় বললেন, মা, ক্ষমা করা ভালো। কিন্তু মনে রাখিস, ক্ষমা করার অর্থ অন্যায়কে প্রশ্রয় দেওয়া নয়। শাস্তি তাকে পেতেই হবে। না হলে সমাজে আরও অনেক কামাল তৈরি হবে। মায়ের কথাগুলো আফিয়ার মনকে শান্ত করল। সে ন্যায়বিচার এবং করুণার মধ্যে পার্থক্য বুঝতে শিখল। অবশেষে সেই দিন এল, যেদিন বিচারক রায় ঘোষণা করবেন। আদালত কক্ষ আবারও লোকে পরিপূর্ণ। মিডিয়া লাইভ সম্প্রচার করছে, নেটিজেনরা অধীর আগ্রহে অপেক্ষা করছে। বিচারক দীর্ঘ রায় পড়া শুরু করলেন, যেখানে ভিডিওর প্রমাণ, ভুক্তভোগী ও সাক্ষীদের বয়ান এবং কামালের অতীতের আচরণের কথা উল্লেখ করা হল। অবশেষে বিচারক উচ্চস্বরে রায় ঘোষণা করলেন, আসামি কামাল হোসেনকে ৩ বছরের কারাদণ্ড এবং পুলিশ বাহিনী থেকে স্থায়ীভাবে বরখাস্ত করা হল। রায় শোনার সাথে সাথে আদালত কক্ষে উল্লাসের রোল উঠল। অনেকেই স্বস্তিতে চিৎকার করে উঠল, কেউ কেউ আনন্দে কেঁদে ফেল। বাজারের ব্যবসায়ীরা একে অপরকে জড়িয়ে ধরল, যেন তাদের বুকের উপর থেকে এক বিশাল পাথর নেমে গেল। কামাল শুধু মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। তার স্ত্রী কান্নায় ভেঙে পড়ল। তার ছোট শিশুটি ছুটে এসে বাবার পা জড়িয়ে ধরল। এই দৃশ্যটি আফিয়াকে দীর্ঘক্ষণ নীরব করে রাখল। আদালতের কার্যক্রম শেষে সাংবাদিকরা আফিয়াকে ঘিরে ধরল। তারা জানতে চাইল, এই রায়ের পর তার অনুভূতি কী। আফিয়া শান্ত কিন্তু দৃঢ় গলায় বলল, আজকের এই দিনটি আমার বা আমার মায়ের নয়, এটি সেই সমস্ত সাধারণ মানুষের, যাদের কণ্ঠস্বর প্রায় শোনা যায় না। আমি আশা করি, ভবিষ্যতে আর কাউকে আমাদের মতো পরিস্থিতির শিকার হতে হবে না। আমরা কোনো কর্মকর্তার সন্তান বলে নয়, বরং দেশের সকল নাগরিকই সমানভাবে সুরক্ষিত থাকার যোগ্য। তার এই বক্তব্য আবারও ভাইরাল হল। অনেকেই আফিয়াকে বাংলাদেশের কিশোর সমাজের সাহসিকতার প্রতীক হিসেবে অভিহিত করল। গল্প এখানেই শেষ হল না। যদিও কামাল শাস্তি পেয়েছে, একটি বড় প্রশ্ন তখনও ঝুলছিল, এই ঘটনাটি কি সত্যিই পরিবর্তনের সূচনা করবে, নাকি এটি কেবল একটি সাময়িক আলোচনার বিষয় হয়েই থেকে যাবে?
রায় ঘোষণার পর শহরের পরিবেশ ধীরে ধীরে শান্ত হয়ে এল। যে বাজারে একসময় ভয় আর আতঙ্ক বিরাজ করত, সেখানে এখন স্বস্তির বাতাস। ব্যবসায়ীরা কোনো রকম চাঁদার হুমকি ছাড়াই নিশ্চিন্তে ব্যবসা করতে পারছিল। কিন্তু রহিমা বেগম এবং আফিয়ার জন্য মানসিক যাত্রা তখনও শেষ হয়নি। মানুষ এখনও তাদের শ্রদ্ধার চোখে দেখত, কেউ কেউ আফিয়াকে বীরাঙ্গনা বলেও ডাকত। কিন্তু আফিয়া শুধু আগের মতোই সাধারণ জীবনযাপন করতে এবং পড়াশোনায় মনোযোগ দিতে চেয়েছিল। একদিন বিকেলে গ্রামের বাসিন্দারা রহিমা বেগমের বাড়ির কাছের মসজিদে একটি ছোট দোয়া মাহফিলের আয়োজন করল। সাধারণ খাবার, খিচুড়ি, বেগুন ভাজা আর গরম চা। কোনো জাঁকজমক ছিল না, ছিল কেবল সম্মিলিত কৃতজ্ঞতা। স্থানীয় মুরব্বি সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে অনুষ্ঠান শুরু করলেন। তিনি বললেন, আজ আমরা এখানে কারও দুঃখ উদযাপন করতে আসিনি, বরং সত্য যে ফাইনোমেন্ট প্রতিষ্ঠিত হয়েছে তার জন্য শুকরিয়া জানাতে এসেছি। আশা করি এই ঘটনাটি আমাদের সবার জন্য একটি শিক্ষা হয়ে থাকবে। রহিমা বেগম সামনের সারিতে বসেছিলেন, কৃতজ্ঞতায় তার মাথা নত ছিল। আফিয়া তার পাশে বসে প্রতিবেশীদের শুভেচ্ছার জবাবে হাসছিল। অনুষ্ঠানের শেষে সবার জন্য দোয়া করা হল, যেন বাজারটি নিরাপদ থাকে, ব্যবসায়ীরা উন্নতি করে এবং আফিয়ার মতো তরুণ-তরুণীরা সবসময় সত্যের পক্ষে দাঁড়ানোর সাহস পায়। এর কয়েকদিন পর এক অপ্রত্যাশিত ঘটনা ঘটল। কামালের স্ত্রী তার ছোট সন্তানকে নিয়ে রহিমা বেগমের বাড়িতে এল। তার মুখ ছিল ফ্যাকাশে, চোখ কান্নার কারণে ফোলা। রহিমা বেগম প্রথমে কিছুক্ষণ চুপ করে থেকে তারপর তাকে ভেতরে আসতে বললেন। আফিয়াও কিছুটা দ্বিধা নিয়ে বসল। কামালের স্ত্রী ফুপিয়ে কেঁদে বলল, আপা, আমার স্বামীর হয়ে আমি আপনার কাছে মাফ চাইছি। সে অনেক বড় ভুল করেছে। আমরা পুরো পরিবার এই লজ্জার ভার বহন করছি। আমি তার পক্ষ নিতে আসিনি, শুধু ক্ষমা চাইতে এসেছি। তার কান্নায় ঘরের পরিবেশ ভারী হয়ে উঠল। আফিয়া দেখল ছোট শিশুটি তার মাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। তার নিজের ছোটবেলার কথা মনে পড়ল, কিভাবে সে শুধু মায়ের সাথেই বড় হয়েছে। রহিমা বেগম কামালের স্ত্রীর হাতের উপর নিজের হাত রাখলেন। কোমল গলায় বললেন, আমরা তাকে ক্ষমা করে দিয়েছি। কিন্তু আইনকে তার পথে চলতে হবে। এটা কাউকে ধ্বংস করার জন্য নয়, বরং শুধরানোর জন্য। আপনি চিন্তা করবেন না, নিজেকে একা ভাববেন না। আফিয়াও শান্ত গলায় বলল, আমরা কোনো প্রতিশোধ চাই না। আমি শুধু আশা করি কামাল সাহেব তার ভুল থেকে শিক্ষা নেবেন, যাতে এই ছোট শিশুটি একদিন গর্ব করে বলতে পারে যে তার বাবা ভুল করেছিলেন, কিন্তু পরে নিজেকে শুধরে নিয়েছিলেন। কামালের স্ত্রীর কান্না আরও বেড়ে গেল। সে মাথা নিচু করে রহিমা বেগম এবং আফিয়ার হাত স্পর্শ করে বিদায় নিল। পরের দিন থেকে আফিয়া পুরোপুরি পড়াশোনায় মনোযোগ দিল। যদিও মিডিয়ায় তার নাম তখনও আলোচনা ছিল, সে এই জনপ্রিয়তায় গা ভাসাতে চাইল না। তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল পড়াশোনা করে ভবিষ্যৎ গড়া। এক রাতে সে তার মাকে বলল, মা, আমি তোমাকে একটা কথা বলতে চাই। আমি আর্মি ডাক্তার হতে চাই। আমি সেই সব মানুষকে সাহায্য করতে চাই যারা নিজেদের রক্ষা করতে পারে না, কিন্তু আরও ভালোভাবে, সঠিক উপায়ে। রহিমা বেগম হাসলেন। তার চোখে ছিল গর্বের অশ্রু। মা, আমার হয়তো অনেক সম্পদ নেই, কিন্তু তোর স্বপ্নের জন্য আমি সবসময় পাশে থাকব। তুই প্রমাণ করেছিস যে সাহস থাকার জন্য কোনো পদের প্রয়োজন হয় না। আমি বিশ্বাস করি তুই পারবি। মায়ের এই কথাগুলো আফিয়ার হৃদয়কে আরও শক্তিশালী করল। সে বুঝতে পারল তার সংগ্রাম এখনও দীর্ঘ, কিন্তু এখন তার একটি স্পষ্ট লক্ষ্য আছে। কয়েক সপ্তাহ পর বাজারের পরিবেশ সত্যিই বদলে গেল। নিরাপত্তার জন্য নতুন পুলিশ নিয়োগ দেওয়া হল, এবার তাদের আচরণ ছিল বন্ধুত্বপূর্ণ। ব্যবসায়ীরা আরও স্বাচ্ছন্দ্য বোধ করতে শুরু করল। তারা এমনকি একটি সমবায় তহবিল তৈরি করল, যাতে কোনো ব্যবসায়ী বিপদে পড়লে তাকে সাহায্য করা যায়। জনাল চাচা, মরিয়ম খালা এবং অন্যান্য ব্যবসায়ীরা প্রায় আফিয়ার নাম সাহসিকতার প্রতীক হিসেবে উল্লেখ করত। কিন্তু আফিয়া সবসময় প্রশংসা ফিরিয়ে দিয়ে হাসি মুখে বলত, আমি কেউ না। আসল কথা হল, আমাদের বাজার এখন নিরাপদ। এটাই যথেষ্ট। আর এভাবেই গল্পটি শেষ হল, ঘৃণা দিয়ে নয়, বরং কৃতজ্ঞতা এবং নতুন আশা দিয়ে। এই কাহিনী আমাদের মনে করিয়ে দেয় যে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা সম্ভব, যদি কেবল অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তোলার সাহস থাকে। বাজারের সেই কোলাহলের মধ্যে, সবজি আর পিঠার সুবাসের মাঝে মানুষ আবার বিশ্বাস করতে শুরু করল যে ভালোত্ব এখনও টিকে আছে এবং ভবিষ্যৎ আরও সুন্দর হতে